এখন যাও, পরে আইসো। আরে না না দিদাম, তুমি থাকো, আমার প্রবলেম হচ্ছে না। আর আমি তেমন বিজিও না। কিছু বলবে নাকি? আসলে একটা খুব রোম্যান্টিক মুভি হচ্ছে, তোমার সাথে দেখবো বলে এসেছি। চলো না একসাথে দেখি। ও এই ব্যাপার, তাহলে তো কোনো কথাই নেই, চলো চলো। দিদামের কথা শুনে আমি রীতিমতো অবাক। আমার হাজবেন্ডকে আমার সামনে অফার করছে একসাথে বসে রোমান্টিক মুভি দেখতে, আর ওনারও বলিহারি রাজি হয়ে গেল। যাবার আগে আমাকে চোখ টিপ দিয়ে গেল উনি। তার মানে উনি ইচ্ছে করে দিদামের সাথে মুভি দেখতে গেলেন যাতে আমি জেলাস হই, কিন্তু আমি তো জেলাস হব না। আর এই দিদামের তো আজকে আমি 12টা না, একদম লাইফের 15/13 বানিয়ে দিব। আমিও কিছুক্ষণ পর নিচে আসলাম, তারপর ওদের সামনে গিয়ে বললাম, উফ, এইভাবে কি আর রোমান্টিক মুভি দেখা জমে? কোনো পপকর্ন নেই, কোনো কিছু নেই। একটা কাজ করলে কেমন হয়, নুডলস খেতে খেতে দেখলে? ওয়াও, জোস হবে, কিন্তু কে বানাবে? আমি আছি না, এত চিন্তা করতে হবে না, তোমরা বসো, আমি নুডলস নিয়ে আসছি। আমি এই বলে মুচকি হাসি দিয়ে চলে আসলাম। আশফি আমার দিকে কেমন করে যেন তাকালো, মনে হয় অবাক হয়েছে। আমি কিচেনে চলে আসলাম। আজকে দিদাম, তোমাকে আমি এমন নুডলস খাওয়াবো যে তোমার 7 জন্মের নাম ভুলে যাবে। সকালে আমাকে থাপ্পড় খাওয়ানো, অন্যের হাজবেন্ডের দিকে তাকানোর ফল কেমন হতে পারে একটু না হয় ট্রেলার দিলাম। আজকে 3 বাটি নুডলস করলাম। আমারটা কিচেনে রেখে ওনাদের দুজনেরটা ট্রেতে রাখলাম। ওনারটা ঠিকঠাকই ছিল, কিন্তু দিদামের বাটিতে সসের বদলে ইচ্ছা মতো লাল মরিচের গুঁড়ো পানি দিয়ে ভিজিয়ে দিলাম। দেখতে একদম সসের মতোই লাগছে। ট্রেটা টেবিলে রাখতেই দিদাম নুডলস নেবার জন্য পাগল হয়ে যায়। আমি নিজ হাতে করে দিদামের দিকে বাটি এগিয়ে দিলাম। দিদাম নেবার আগেই উনি নিয়ে নিলেন। আরে এটা তো দিদামের। তো আরেকটা আছে না, ওইটা দিয়ে দাও। না, ওনাকে এটাই খেতে হবে। আজব, এটাই কেন খেতে হবে? খাবারে কি কিছু মিশিয়ে দিছো? কি যাতা বলছেন? তাহলে? আমি আর কিছু বললাম না, সোজা সেখান থেকে কেটে গেলাম। দিদাম নিচের বাটি হাতে নিয়ে টিভি দেখতে দেখতে খেতে লাগলো। আশফি প্রথম চামচ খেতে নিবে, তখন আমি একটু জোরে গলা কাশি দেই। উনি আমার দিকে তাকালে আমি ইশারা করে না করি, কিন্তু উনি সেটা বুঝতে পেরেও খাওয়া শুরু করলো। প্রথমবার মুখে নিয়ে বুঝতে পারলো ঠিক কতটা ঝাল। আমার দিকে তাকালে আমি হাত জোর করে না করি, কিন্তু তাও উনি আমার কোনো কথা শোনেননি। খেতেই লাগলো। ওনার চোখ একদম ঝালে লাল হয়ে গেছে, পানি টপ টপ করছে। আমি শেষে বাধ্য হয়ে গিয়ে বাটিটা নিচে ফেলে দেই। পানির গ্লাসটা ওনার দিকে বাড়িয়ে দিতেই উনি নিচে ফেলে দেয়। আমার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে যায়, তারপর গাল দুটো ধরে ঠোঁট জোড়া দখল করে নেয়। দিদাম অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। আমি নিজেও অনেকটাই অবাক। প্রায় 2 মিনিট হয়ে গেছে, এখনো ঠোঁট ছাড়ার কোনো নাম নেই। আমি একটু নড়ে উঠলেই আরো জোরে ধরে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর নিচ থেকে ছেড়ে দেয়। এরপর কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে যায়। আমি পুরো বোকা বনে যাই। দিদামের দিকে চোখ গেলেই দেখি ও আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে সেখান থেকে চলে যাই। রুমে এসে দেখি ওনার চোখ এখনো লাল হয়ে আছে। ওনার সামনে দাঁড়িয়ে বলি, কি দরকার ছিল তখন ওই নুডলসটা খাওয়ার? আমি তো আপনাকে বারবার ইশারা করে না করছিলাম, কিন্তু আপনি আমার কথা বুঝেও খেলেন। এটা কেন করতে চাইছিলে? তুমি জানো এই ঝালটা দিদাম খেলে ওর অবস্থা ঠিক কেমন হতো? আমি বুঝতে পারছি না তোমার ওকে নিয়ে এত প্রবলেম কেন। তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কেন আমার বিষয়ে এত নাক গলাচ্ছ? কেন দিদামকে নিয়ে এতটা জেলাস ফিল করছো বলো আমাকে। আশফি কথাগুলো রাগের সুরে আমাকে বলল। আমি কিছুটা কেঁপে উঠলাম। উনি পাশে থাকা ফুলদানিটা নিচে ফেলে দিতে চাইলে আমি ওনার হাত ধরে ফেলি আর তা সঠিক জায়গায় রেখে বলি, আমার দিদামকে সহ্য হয় না, কিন্তু কেন হয় না সেটা নিজেও জানি না। আর আমি চাই না আপনি ওর সাথে মেশেন। তাহলে তো আমি আরো বেশি মিশবো। কি? হ্যাঁ, কারণ এখন থেকে আমি ওই জিনিসগুলো বেশি করব যে জিনিসগুলো তোমার পছন্দের না। উনি আমাকে সাইড করে চলে যেতে নিলে আমি ওনার সামনে দাঁড়িয়ে বলি, আপনার সাথে আমার কিছু কথা। তোমার সাথে এখন কোনো কথা বলতে চাচ্ছি না আমি। কথাগুলো খুবই জরুরি, আর কথাগুলো আমার, আপনার বা দিদামের বিষয় নিয়ে নয়, বরং আপনার আদরের ছোট বোনকে নিয়ে। ফারিনকে নিয়ে আবার কি কথা? বলবো, কিন্তু তার আগে প্রমিস করতে হবে আমি যা বলবো তা খুব মনোযোগ দিয়ে শুনবেন আর পুরোটা শুনবেন। আচ্ছা, প্রমিস। তাহলে শুনুন। ফারিন একটা ছেলেকে খুব ভালোবাসে, আর ছেলেটাও ফারিনকে খুব ভালোবাসে। ওয়াও, গ্রেট। তাহলে আমার বোন ডুবে ডুবে জল খাচ্ছে, তো ছেলে কি করে?
সবই বলছি, আগে আপনি আমার কথাটা পুরো শুনুন। ও আচ্ছা বলো। ওরা দুজন দুজনকে মন থেকে ভালোবাসে। ছেলের আব্বু একজন নিম্নমানের ব্যবসায়ী, কিন্তু ছেলেটা খুবই ভালো, আর ছেলেটা একটা কোম্পানিতে ভালো পদে চাকরি করে। ফারিন বলছিল তাদের বিয়েটা। অসম্ভব, এটা কখনো হতেই পারে না। আমার বোনের বিয়ে আমি জেনে শুনে এমন একটা ছেলের সাথে কখনো দিতে পারি না। ওর জন্য অলরেডি কত ভালো ভালো আমাদের স্ট্যাটাসের সাথে মিলপাত্র পড়ে আছে, আর আমি এমন একটা ছেলের সাথে দিব? কিন্তু ওরা একে অপরকে অনেক ভালোবাসে। এসব প্রেম ভালোবাসা কিছু না, আজ আছে তো কাল নেই। আর এসব ছেলেরা মেয়েদের টাকা দেখে ভালোবাসে, মন দেখে নয়। ঠিকই বলেছেন, প্রেম ভালোবাসা কিছুই না, শুধু স্বার্থ বুঝে, কেউ টাকা কেউ বা দেহের। আমার কথাটা শুনে উনি আমার দিকে ফিরে তাকায়। আমি ওনার সামনে গিয়ে বলি, যদি ওরা ওদের মতো করে ভালোবেসে সুখে থাকতে পারে, তাহলে আপনার সমস্যা কোথায়? যদি ভালোবাসাটা থাকে তাহলে কুড়ে ঘরে আকাশের চাঁদ আনা যায়, আর যদি ভালোবাসাটাই না থাকে তাহলে আপনার আমার মতো হয়। আশা করি বুঝতে পারছেন আমি ঠিক কি বলতে চাচ্ছি। আর হ্যাঁ, ওই ছেলেটা যদি টাকা দেখে ভালোবাসতো, তাহলে কেন এখন সে নিজেই সরে যাচ্ছে? কেন নিজেকে যোগ্যতাহীন ভেবে সরে যাচ্ছে? প্রতিটা ছেলে এক হয় না। যাই হোক, আমি এটা মানব না। তাহলে আমি এটা ধরে নিব আপনি আমাকে কখনো ভালোই বাসেননি। যদি ভালোবাসতেন তাহলে অন্যের ভালোবাসার মূল্য দিতে জানতেন, এভাবে নিজে একটা ভালোবাসার সম্পর্কটা শেষ করে দিতেন না। তুমি যেই কথাগুলো বলছো ওইগুলো একবার নিজের দিকে নিয়ে কল্পনা করে ভাবো তো। তুমি কি আমার ভালোবাসাটাকে মূল্য দিচ্ছ না, প্রতিনিয়ত অপমান করছো? ওনার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। ওনার প্রশ্নের কোনো জবাব আমার জানা নেই। উনি আমার সামনে এসে বললেন, কখনো কাউকে কিছু বোঝাতে গেলে নিজের দিকে আগে চিন্তা করতে হয়। আপনি আমাকে ভালোবাসেন? আচ্ছা, ধরে নিলাম ভালোবাসেন, তাহলে এর প্রমাণ দিতে পারবেন? কি প্রমাণ দিতে হবে বলো আমাকে। আমি তখনই বুঝবো যখন আপনি নিজ থেকে পরিবারের সবাইকে রাজি করে ফারিনকে তার ভালোবাসার মানুষটার সাথে বিয়ে দেন। তুমি কি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ? মোটেও না, পরীক্ষা নিচ্ছি, দেখি হেরে যান নাকি জিতেন। যদি জিতে দেয় তাহলে কি হবে? আপনার ভালোবাসা সত্যি প্রমাণিত হবে। তাতে কি হবে? প্রমাণ না করতে পারলেও আমি তোমাকেই ভালোবাসি। উনি আমার কাছে আসতে চাইলে সামনে হাত ধরে বলে, সবকিছুর প্রমাণ দরকার হয়। ওকে ডান, আগামী এক সপ্তাহের মাঝে আমি ছেলের ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর প্রমাণ দিব। উনি একটা মুচকি হাসি দিলেন, আমি একটু হাসলাম। উনি ল্যাপটপে বসে গেলেন। আমি রাতের খাবার রেডি করতে নিচে চলে এলাম। পরের দিন বিকালবেলা উনি গার্ডেনে বসে আছেন। আমি কফি বানিয়ে নিয়ে গেলাম। আপনার কফি। আহ, সূর্যটা আজকে কোন দিক দিয়ে অস্ত যাবে? আপনাকে কফি দেওয়াটাই ভুল হয়েছে। উনি শয়তানি করায় আমি একটু রাগ দেখিয়ে কথাটা বললাম, আর উনি হাসি দিলেন। এর মাঝে শাকচুন্নি দিদাম এসে হাজির। কথা নেই বার্তা নেই, এসেই আশফির পাশে বসে পড়ল, আর আশফির কফিটা নিয়ে নিল। এটা ওনার কফি। তাতে কি, ওর আর আমার মাঝে পার্থক্য কি? এই বলে দিদাম কফি মুখে দিতে যাবে, তার আগেই আমি মাথা ঘুরে পড়ে যাবার ভান করলাম, আর আশফি এসে আমাকে ধরতে নিলে দিদামের কফির মগটা নিচে পড়ে যায়, আর আমার সম্পূর্ণ কফি দিদামের জামায় পড়ে যায়। আশফি আমাকে ধরে পাগলের মতো করতে লাগে। কি হয়েছে তোমার? জ্বর আসছে? কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগলে আমাকে বলনি কেন? এত অধৈর্য হওয়ার কিছু হয়নি, আমি ঠিক আছি। সরি দিদাম, আসলে আমি বুঝতে পারিনি। এতে সরি বলার কিছু হয়নি। দিদাম তুমি চেঞ্জ করে আসো। আয়াত তুমি আমার সাথে বসো। আশফি আমাকে নিয়ে সোফায় বসে গেলেন। দিদাম উঠে ভেতরে চলে যেতে লাগলো। পেছনে ফিরে তাকাতেই আমি একটা চোখ টিপ দিলাম, আরও বুঝে গেল সবটা আমি ইচ্ছে করে করেছি। তাই সে এর আগে ফুঁসতে ফুঁসতে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর দিদাম চলে এলো। আমি আশফির কাঁধে মাথা রেখে বসেছিলাম। কেন জানি দিদামকে দেখিয়ে ওনার সাথে মিশাটা আমার ভালোই লাগছে। এখন আর আগের মতো করে ঘৃণাটা আসে না। দিদাম এসেই বলতে লাগলো, আশফি, তুমি কি ফ্রি আছো আজকে সন্ধ্যায়? হ্যাঁ, কেন বলো তো? আসলে আমি আজকে সন্ধ্যায় একটা মুভি টিকিট কেটেছিলাম, তুমি যদি ফ্রি থাকো তাহলে। দিদাম আর কিছু বলার আগেই আমি ওনার হাত থেকে টিকিটগুলো নিয়ে বলতে শুরু করলাম, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাদের আগে বলবা না যে তুমি আমার আর তোমার ভাইয়ের জন্য এত বড় সারপ্রাইজ রেডি রেখেছো? আমার কথা শুনে আশফি অবাক হয়ে যায়, আর দিদাম তো না পারছে কিছু বলতে, না পারছে কথাটা সহ্য করতে। সে চোখ দিয়েই আগুন দিচ্ছে আমার দিকে। আমিও কম কিসে, আমিও দিদামকে জড়িয়ে ধরলাম আর কানে কানে বললাম, কি প্রতিনিয়ত তো হেরেই যাচ্ছ। যাই হোক, আমি তোমাকে কেমন সারপ্রাইজ দিলাম বললে না তো। তারপর ওকে ছেড়ে দিয়ে বললাম, আমরা অবশ্যই মুভি দেখতে যাব, কিন্তু দিদাম 3টা কেটে নিলেও পারতে, তুমিও আমাদের সাথে যেতে পারতে। যদিও স্বামী স্ত্রীর সাথে বাহিরের থার্ড পার্সন কেউ যেতে নেই,
তাও তুমি যেতে পারতে। আয়াত, আমার সন্ধ্যায় কাজ আছে, আমি পারবো না। আর দিদাম, তোমাকে অবশ্যই আমার সাথে যেতে হবে, রেডি থেকো। উনি এই কথাগুলো বলে চলে গেলেন। আমি এক পা পিছিয়ে গেলাম। উনি এতদিন আমার সাথে সময় কাটানোর জন্য কতটা ইচ্ছে রাখতেন, আর আজকে উনি নিজে আমাকে এভাবে অ্যাভয়েড করলেন। দিদাম আমার সামনে এসে একটা তাচ্ছিল্য হাসি দেয়। কেমন লাগলো ঝটকাটা? তুমি আমাকে সারপ্রাইজ দাওনি, বরং নিজেই সারপ্রাইজড হয়ে গেছো। আর এর পরপর যা হবে সব কিছুতেই তুমি একদম সারপ্রাইজড হয়ে যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দিদাম ভেতরে চলে গেল। আমি সোফায় ধপ করে বসে গেলাম আর ভাবতে লাগলাম, তাহলে কি সত্যি উনি পাল্টে যাচ্ছেন? আমার অপছন্দের জিনিসগুলোই কি করবেন? আমি যেগুলো না করব ওগুলোই কি করবেন? এসব ভাবতে ভাবতে আমার মাথা ধরে গেল। আমি নিজেও বুঝতে পারছি না আমি কেন এসব এত ভাবছি। আমি তো ওনাকে ভালোবাসি না, তাহলে কেন ওনার কথা এত ভাবছি আমি? উনি আর দিদাম বাহিরে বের হয়ে গেলেন। দুজন একজন আরেকজনের হাত ধরে বের হয়েছিলেন। দুজন খুব হাসি খুশি দেখতে লাগছিল। রাত 12টা বাজে, এখনো ওনারা বাসায় আসেনি। আমি ড্রয়িং রুমে হাঁটছি। ওনার নাম্বারে কল দিয়েছিলাম, রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। আমি দরজা খুলে দিলাম। দিদামের কাঁধে হাত ধরে দাঁড়িয়ে আছেন উনি। কেমন একটা ঘ্রাণ আসতে লাগলো। ঘ্রাণটাই বোঝা গেল উনি আজকে ড্রিঙ্ক করেছেন। শুধু উনিই নয়, দিদামও করেছেন। এই গাইয়া ভূত, সামনে থেকে সরো, আমাদের ভেতরে আসতে দাও। তু চিজ বড়ি। আশফি গান গাইতে গাইতে পড়ে যাচ্ছিল। আমি ধরতে যাব তার আগে দিদাম ধরে ফেলে, তারপর ওনাকে নিয়ে উপরে চলে যায়। আমি দরজা লক করে আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। রুমে এসে দেখি আশফি খাটে জ্ঞান হারিয়ে পড়ে আছে আর দিদাম তার শার্ট খোলার ট্রাই করছে। আমি ওর হাত ধরে বললাম, কি করছোটা কি তুমি? ও গড, কেন যে ডোর লক করতে ভুলে গেলাম। ডোর লক করে কি করতে? আমি আর আশফি প্রেম সাগরে ভেসে যেতাম। দিদাম নেশার ঘোরে কথাটা বললেও আমার সহ্য হলো না। সাথে সাথে একটা কষিয়ে থাপ্পড় দিলাম ওর গালে। তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তারপর উঠে দাঁড়িয়ে বলে, হাউ ডে ইউ, তোমার সাহস কি করে হয় আমার গালে থাপ্পড় মারার? এটা তো মাত্র ট্রেইলার। এরপর যদি এমন কোনো বাজে কথা শুনি তাহলে তোমার অবস্থা আমি ঠিক কি করব তা স্বপ্নেও কল্পনা করতে পারছো না তুমি। কি করবে তুমি? তুমি হয়তো জানো না আমি ঠিক কি কি করতে পারি। আর আমি চাইলে এখনই আশফিকে নিয়ে প্রেম সাগরে ভাসতে পারি তোমার চোখের সামনে। ও আরেকটা কথা বলার আগেই আমি আবারও একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তারপর রুম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম। আমি আশফির কাছে গেলাম, ওনার শার্টটা খুলে দিলাম, জুতাগুলো খুলে দিলাম। বেলটা খুলতে যাব ঠিক তখনই উনি আমার হাত ধরে ফেলেন। তারপর টান দিয়ে ওনার বুকে নিয়ে ফেলেন। আমার গাল দুটো ধরে বাচ্চাদের মতো বলতে থাকেন, এই হলুদ পরি, হলুদ পরি, আমার হলুদ পরি, তুমি কেন বুঝো না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি? তোমাকে যখন প্রথম দিন দেখেছিলাম সেদিন থেকেই আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। তারপর থেকে তোমাকে ফলো করতাম। তোমার কলেজের খরচগুলো আমি আগে থেকে দিয়ে রাখতাম, ক্যান্টিনের খরচগুলো তোমার থেকে নেওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু তুমি আমাকে ভালোবাসোনি, তাই তো তোমাকে এভাবে বিয়ে করলাম। ভেবেছিলাম মেনে নিবে, কিন্তু না, মানোনি। আমি তোমাকে সত্যি ভালোবাসি হলুদ পরি। আই লাভ ইউ সো। আর কিছু বলতে পারলেন না, তার আগেই হয়তো ঘুমিয়ে যান। আমি শুনেছি মানুষ নাকি নেশার ঘোরে সব সত্যি বলে দেয়। তাহলে কি উনি আমাকে সত্যি সত্যিই ভালোবাসেন? আর তাহলে উনি ওই ব্যক্তি ছিলেন যার কাজগুলো আমার কাছে আজব আর অদ্ভুত লাগতো, কিন্তু প্রতিদিন রিকশায় ফুল পাওয়াটার প্রতি সত্যি একটা ভালো লাগা কাজ করত। তাহলে আশফি সাইকোই হলো মিস্টার সাইকো। আমি ওনার মুখের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে লাগলাম। এরপর কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেও পারলাম না। সকাল হয়ে গেছে। ঘুম ভেঙে কারো হার্টবিটের শব্দ শুনতে পারলাম। উপরের দিকে তাকিয়ে দেখি উনি আমাকে ওনার সাথে জড়িয়ে রেখেছেন। আমি নিচ থেকে চাইলেও সরে যেতে পারতাম, কিন্তু আসিনি। ভালো লাগছিল ওনার হার্টবিটের শব্দ শুনতে পেয়ে। হঠাৎ করে উনি নড়ে চড়ে উঠলে আমি আবার চোখ বন্ধ করে ফেলি। উনি আমার চুলগুলো কপাল থেকে সরিয়ে দেওয়ায় বুঝতে পারলাম উনি সজাগ হয়ে গেছেন। আমার কপালে আলতো করে নিজের ঠোঁটটা স্পর্শ করে উঠে ওয়াশরুমে চলে গেলেন। আমি শুয়ে শুয়ে গত রাতের কথা ভাবছি। নেশার ঘরে কি সত্যিটা বললো নাকি শুধুমাত্র ভীমরতি ছিল? কিন্তু উনি তো আমাকে সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি। যদিও এখন দিদামের সাথে বেশি সময় দিচ্ছে, আমাকে এই দিদামকে শায়েস্তা করতেই হবে। কিন্তু কি করে? এসব ভাবছিলাম, তখনই উনি ওয়াশরুমের দরজা খুললেন। আমি এমন ভাব করে চোখ খুললাম যেন মনে হয় ওনার দরজা খোলার শব্দে ঘুম ভেঙে গেছে।
আমি একটু বিরক্তিকর ভাব নিয়ে বললাম, সকাল সকাল কি শুরু করেছেন? একটু কি শান্তিতে ঘুমাতেও দিবেন না? সরি, আমি বুঝতে পারিনি। তা কি করে বুঝতে পারবেন? বুঝবেন তো সব দিদামের বিষয়গুলো। আর কিছু বলার আগে উনি আমার হাত ধরে টেনে দাঁড় করিয়ে তাতে দাঁত চেপে বলে, তুমি যদি আর একবার দিদামকে নিয়ে ওইভাবে কথা বলো তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। সত্যি বললে সবারই গায়ে লাগে। এটা কোনোভাবে সত্যি না। উনি আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে চলে গেলেন। আমি সোফায় বসে পড়লাম। চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। বুঝতে পারলাম না কেন। ওনাকে বিশ্বাস করতে পারছি না বলে, নাকি উনি আমার থেকে দূরে সরে যাচ্ছে বলে। আচ্ছা, উনি যদি আমাকে ভালোই না বাসতো তাহলে কেন সকালে আমি ঘুমিয়েছিলাম ভেবে কিস করলো? আমি বা কেন ওনার ভালোবাসা নিয়ে পড়ে আছি? তাহলে কি আমি ওনাকে ফ্রেশ হয়ে নিচে আসলাম, এসে দেখি টেবিলে নাস্তা বানানো। তাহলে কি উনি নাস্তা বানিয়েছেন? আমি টেবিলে বসতে যাব তার আগেই দিদাম আশফিকে হাত ধরে বসিয়ে দিল আর বলতে লাগলো, আজকে আমি খুব সকাল সকাল উঠে তোমার জন্য নাস্তা বানিয়েছি। জানি না কেমন হবে, কিন্তু বিশ্বাস করো আমি মন থেকে ভালো করতে চেয়েছি। আসলে দিদাম, তুমি বানিয়েছো ঠিকই, কিন্তু উনি স্যান্ডউইচ সকালে খান না, তাই তুমি এগুলো সরিয়ে ফেলো। আমি একটা কিছু বানিয়ে আনছি। আমি এই বলে কিচেনের দিকে যেতে নিলে উনি বললেন, কে বলেছে আমি এসব খাই না? আমি এগুলো খাই, আর দিদামের হাতের বানানো হলে তো আরও বেশি করে খাবো। উনি কথাটা বলে খেতে লাগলেন। আমার কাছে ওনার কথাগুলো খুব খারাপ লাগলো। আমি কিছু না বলে চুপচাপ উপরে চলে এলাম। কিছুক্ষণ পর উনিও রুমে আসলেন। আমি কোনো কথা বললাম না, চুপচাপ রেডি হতে লাগলাম। রেডি হয়ে পার্সটা নিয়ে বের হতে যাব, ঠিক তখনই উনি আমার হাত ধরে ফেললেন। আমাকে কি তোমার মানুষ মনে হচ্ছে না? কখন থেকে জিজ্ঞেস করছি, কোনো উত্তর দিচ্ছ না। আমার কিন্তু এখন খুব রাগ হচ্ছে। আপনার রাগ উঠলে আপনি ঠিক কি করতে পারেন তা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তাই আমি এখন আর আপনাকে ভয় পাই না। আর আমি কোথায় যাচ্ছি তা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। এখন আমার হাত ছাড়ুন। আমার উত্তর না পেলে আমি তোমাকে ছাড়বো না। ওকে, ধরে রাখুন। তাও আমি দিব না উত্তর। দেখতে চাই আপনি কতক্ষণ আমার হাত ধরে রাখতে পারেন। হলুদ পরি, তুমি তো জানোই আমি যা বলি তাই করি। তাও কেন বারবার চ্যালেঞ্জ ছুড়ে মারো? উনি আমার কাছে এসে আমার কানের কাছে হাত দিয়ে কথাটা বলল, আরেক হাত দিয়ে আমার হাত ধরে আছে। এখন আমার রাগ উঠে গেল। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ওনাকে ধাক্কা দিলাম। উনি আমার হাত ছেড়ে দিয়ে 2 পা পিছে সরে গেল। আমি রাগে চিৎকার করে বললাম, আপনি কি চান বলুন তো? আমাকে কি একটু শান্তিতে বাঁচতে দিবেন না, নাকি সেটাও আপনি থাকতে দিবেন না? কোথায় যাব সেটাও কি আপনাকে বলে যেতে হবে? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমাদের সম্পর্কটা আর বাকি 5টা সম্পর্কের মতো স্বাভাবিক না, তাদের মতো ভালোবাসায় পরিপূর্ণ না। আপনার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। যা আছে শুধুমাত্র ঘৃণা আছে, ঘৃণা। আমি আর কোনো কথা না বলে দৌড়ে রুম থেকে চলে আসি। আসার পর শুধু শুনতে পাই রুমে কিছু একটা ভেঙে গেছে। আমার চোখ দিয়েও পানি পড়ছে। জানি না পানিটা কিসের। ওনাকে ঘৃণা করার জন্য নাকি উনি হার্ট করার জন্য। আমি ট্যাক্সি করে নিয়েছি। ট্যাক্সিটা নিজের গতিতে চলছে, তার সাথে মিলিয়ে আমার কল্পনাও চলছে। আজ কতদিন পর ওর সাথে দেখা হবে। আমাকে দেখে ওর কেমন রিয়াকশন হবে শুধু তাই ভাবছি। আচ্ছা, ও কি আমার আর আশফির বিয়েটা মেনে নিতে পারবে? আমাকে কি কখনো মাফ করতে পারবে? আমি শিওর ও সবটা জেনেও বলবে আশফিকে ডিভোর্স দিয়ে দিতে। কথাগুলো ভাবতে ভাবতেই ট্যাক্সি ব্রেক চাপলো। ভাড়াটা পরিশোধ করে কফি শপের ভেতরে ঢুকে গেলাম। ওর প্রিয় কালো রঙের শাড়ি পরে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে সেজেছি শুধুমাত্র তারই জন্য। দূর থেকে চোখ আটকে গেল প্রিয় মানুষের মুখটায়। আজকেও আমার জন্য বেলি ফুলের মালা আর চকলেটের বক্স নিয়ে বসেছিল। আমাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছে। আজকে 5টা বছর পর তার সাথে দেখা। চেহারার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আগে দাড়ি ছিল না, কিন্তু এখন চাপ দাড়ি রেখে দিয়েছে। আগে যেই মানুষটা ফর্মাল ড্রেস কোনো ফাংশনেই পরে যেত না, সে আজকে ফর্মাল ড্রেস পরে এসেছে। ওর দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকার পর দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। সে একটু মুচকি হাসি দিয়ে বলল, যা, এখনো আগের মতোই আছো? কি মনে করেছিলে তোমার মতো করে পাল্টে যাব? আচ্ছা এখন ছাড়ো, সবাই তাকিয়ে আছে। আমি ওর কথা শুনে একটু লজ্জা পেয়ে গেলাম। ওকে ছেড়ে দিলাম, তারপর বসে গেলাম। আমাকে লজ্জা পেতে দেখে ও বলল, এখনো আগের মতোই লজ্জা পাও তুমি? এখন এসব ফর্মালিটি তুমি বাদ দাও, তুই করে বল, নয়তো কান ছিঁড়ে ফেলবো। যা, তুই তো দেখছি সত্যি আগের মতোই আছিস। কি মনে করেছিলি প্রথম তুমি তুমি করে বলেছি বলে সব ভুলে গেছি? কিছু ভুলিনি, তোর সাথে কাটানোর প্রতিটা মুহূর্তের কথা মনে আছে। এত বড় হয়েও বড়দের সম্মান করতে শিখিস নাই? আইসে, তুই আমার বয়সে 5 বছরের বড় হলেও আমাদের সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডের।
যদিও আমরা এক ক্লাসের নই। হয়েছে তোর এসব ঢঙের আলাপ বাদ দিয়ে বল কেমন আছিস? আমাদের কথা চলতে লাগলো। আসলে ও আমার বেস্ট ফ্রেন্ড আকিব, আমার থেকে বয়সে 5 বছরের বড়, কিন্তু একটা ট্রেন জার্নিতে ওর সাথে পরিচয় আর সেখান থেকেই বন্ধুত্বের শুরু। এক রাতের মাঝেই এত ভালো বন্ধুত্ব হয়ে যাবে তা কখনোই ভাবিনি। অনেকক্ষণ ওর সাথে টাইম স্পেন্ড করলাম। একসাথে কফি শপ থেকে বের হচ্ছিলাম, তখন একটা গাড়ি আমাদের একদম সামনে এসে ব্রেক করলো। গাড়িটা দেখে বোঝার বাকি রইল না কে হতে পারে। আমি চুপচাপ যেভাবে আকিতের হাত টেনে বের হচ্ছিলাম সেভাবেই দাঁড়িয়ে আছি। উনি গাড়ি থেকে বের হয়ে নিজের গ্লাসটা চোখ থেকে খুলে আমাদের হাতের দিকে তাকালো। তারপর কিছু না বলে চুপচাপ আমার সামনে এসে বলল, গাড়িতে গিয়ে বসো, বাসায় যাবে। আমি ওনার কোনো কথার উত্তর না দিয়ে আকিতকে টেনে চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু তার আগেই উনি আমার হাত ধরে টেনে ওনার বুকের সাথে মিশিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, কথা কানে গিয়ে পৌঁছায়নি? আপনার কি সকালের কথা মনে নেই? যদি মনে থাকে তাহলে কেন আবার এসব শুরু করছেন? আয়াত, আমি ভালোই ভালোই বলছি গাড়ি চলো, নয়তো নয়তো কি? নয়তো কি দেখতে চাও তুমি? তাহলে দেখো। এই বলে উনি আমাকে কোলে তুলে নিল। আমাকে এভাবে কোলে তুলে নিবে আমি ভাবতে পারিনি। আমাকে কোলে নিয়ে গাড়ির দিকে যেতে নিবে তখনই আকিত ওনার সামনে এসে দাঁড়ায়। আপনার সাহস তো কম না, আমার চোখেরই সামনে আয়াতকে কোলে তুলে নিলেন, তাও আবার তার মতের বিরুদ্ধে গিয়ে। আকিদের কথা শুনে আশফি এক তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, তুমি হয়তো কিছুই জানো না আমি কে বা আমার আর আয়াতের সম্পর্ক কি। বাই দ্য ওয়ে, তোমার সাথে পরে আমার খুব ভালো করে বোঝাপড়া হবে, এখন আমাকে যেতে হবে। এই বলে আসফি গাড়ির দিকে পা বাড়াতে নিলে আকিদ আসফির কলার ধরে ফেলে আর বলে, আয়াতকে কোল থেকে নামিয়ে দিন, নয়তো। তুমি হয়তো জানো না আমি কে, আর ভালোই ভালোই বলছি কলার ছেড়ে দাও, তোমাকে পরে দেখে নিব। কে রে তুই? আকিদ আশফির কলার টেনে কথাটা বলল। এখন আশফির রাগ বেড়ে গেল। সে আমাকে নামিয়ে আকিদকে একটা ঘুষি মেরে দিল। সাথে সাথে সে ছিটকে গেল। তারপর আশফির রেগে চোখ বড় বড় করে বলল, আমি তোর বাপ, আর তার চেয়েও বড় পরিচয় আমি তোর এই আয়াতের বিয়ে করা জামাই। আকিদ উঠে দাঁড়িয়ে গালে হাত দিল। ঠোঁটের সাইড কেটে গেছে। আর যখন সে আশফির কথা জানতে পারলো তখন অবাক হয়ে আমার দিকে তাকালো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আশফি আমাকে টেনে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজেও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। আমি আকিদের দিকে তাকিয়ে আছি, আকিদও আমার দিকে তাকিয়ে আছে। আমাকে হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। তারপর ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দিয়ে দরজা লক করে দিল। উনি আমার দিকে এগোতে লাগলেন আর শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলতে লাগলেন, তোমাকে আমি মুক্ত বলেছিলাম বলে এই না যে আমি তোমাকে বাহিরের কোনো পুরুষের সাথে লুকিয়ে মিট করতে দিব। ঘরে তো আমি একটু কাছে গেলেই রেগে যাও, ন্যাকামি করো করে, কিন্তু বাহিরের পুরুষকে তো ঠিকই জড়িয়ে ধরতে পারো। এখন আমি পুরান হয়ে গেছি, আমাকে দিয়ে হয় না তোমার। এই কয়েকদিন চুপ করেছিলাম বলে কি ভেবেছ আমি সব ভুলে গেছি? কিচ্ছু ভুলিনি। আজকে থেকে আবার শুরু করব নতুন করে। অদ্ভুত সাইকো ডাকো না আমাকে, আজকে থেকে আবারও তাই হবে। বলে নিজের শার্টটাকে ছুঁড়ে ফেলে দিলেন। আমার কাছে আসলেন। আমি পেছোতে পেছোতে একদম খাটের সাথে মিশে গেলাম। উঠতে যাব তার আগে শাড়ির আঁচল ধরে টান দেয় আর আস্তে আস্তে সমস্ত শাড়ি ওনার হাতের মুঠোয় নিয়ে নেয়। তার শুরু হয়ে যায় ওনার চাহিদা মেটানোর খেলা। চাহিদা মেটানো হয়ে গেলে উঠে চলে যায়। আমি বিছানায় গুটিয়ে শুয়ে আছি। চোখ থেকে অনবরত পানি পড়ছে। ব্যথা সহ্য করতে পারছি না। ঠোঁটের পাশে অনেকটা কেটে গেছে। কাটবে নাই বা কেন? কামড়ে তো সারা শরীরই ক্ষত করে ফেলেছে। আমি বুঝতে পারছি না উনি এমন কেন করলেন, শুধুমাত্র আকিদকে জড়িয়ে ধরার জন্য? যদি তাই হয় তাহলে আমি এখন থেকে আকিদের সাথে প্রতিদিন মিট করব। উনিও তো আমার কথা শোনেননি। দিদামের সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তখন কিছু হয়নি, আর আমি একটু জড়িয়ে ধরেছি বলেই এত কিছু। আজকে থেকে আমিও আপনার সব অপছন্দের জিনিসগুলো করব। আপনি যা ইচ্ছা করেন। এখন থেকে কোনো কিছুই কেয়ার করব না। উনি ফ্রেশ হয়ে আসলে আমিও ফ্রেশ হয়ে আসি। উনি ল্যাপটপে কাজ করছিলেন। আমি নিচে যাব ভেবে রুম থেকে বের হচ্ছিলাম, তখনই দিদাম রুমে ঢুকছিল। আমি ওনার সামনে পা বাড়িয়ে দিলাম আর দিদাম নিচে ধপাস করে পড়ল। আহ উপস, লেগেছে বুঝি? লাগবেই তো। অন্যের জিনিসের প্রতি বেশি আকর্ষণ থাকলে নিজের দিকে খেয়ালই থাকে না। আচ্ছা বাদ দাও, নাও ওঠো। আমি এই বলে নিজের হাতটা দিদামের দিকে বাড়িয়ে দিলাম। দিদায় অসহায়ের মতো হাতটা ধরে উঠতে নিলেই মাঝ অবস্থায় আবার ছেড়ে দিলাম, যার ফলে আবারও নিচে পড়ে যায়। এবার আশফি এসে দিদামকে তুলে
আশফি রেগে আমাকে কিছু বলতে যাবে তার আগেই আমি নিজের চুলগুলো উড়িয়ে সেখান থেকে চলে যাই। আমার এমন ব্যবহারে উনি রীতিমতো অবাক হয়ে যায়। সন্ধ্যায় আমি বসে বসে টিভি দেখছিলাম। যদিও টিভিতে মন ছিল না, তখনই আশফি আর দিদাম ড্রয়িং রুমে আসলো। দুজনেই খুব সেজে গুজে বের হয়েছে, তার মানে কোথাও বের হচ্ছে। আমি কিছু না বলে চুপচাপ টিভির দিকে চোখ ফিরিয়ে নিলাম। দিদাম আমার সামনে এসে বলল, আয়াত, আমরা একটু পার্টিতে যাচ্ছি, আসতে অনেক রাত হবে, তুমি ঘুমিয়ে যেও কেমন? এই বলে দিদাম চলে যেতে নিলে আমি উঠে ওর পথ আটকিয়ে বলি, দিদাম এই নাও ঘরের চাবি। আমি না আজকে এই বাড়িতে থাকবো না, তোমরা যখন ইচ্ছে তখন আসো, সমস্যা নেই। আমি আজকে আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব, তোমরা বের হলেই আমি বের হয়ে যাব। আর হ্যাঁ, হ্যাভ আ গুড পার্টি মুড। আমি এই বলে টিভিটা অন করে সোজা উপরে চলে আসলাম। দিদাম হয়তো ভেবেছিল আমি ওদেরকে দেখে জেলাস ফিল করব, কিন্তু না, তেমন কিছুই না, বরং উল্টো জেলাস ফিল করাবো। আমি খুব গর্জিয়াস মেকআপ করে পার্টি লুকে নিচে নামলাম। নিচে নেমে দেখি ওরা এখনো বের হয়নি। আশফির মুখ দেখে বোঝা যাচ্ছে উনি বের হতে চায়নি। আমি ওদের সামনে গিয়ে বললাম, আরে তোমরা এখনো বের হওনি, আমি তখন বের হয়ে যাব। কোথায় যাচ্ছ তুমি, তাও আবার এসব ড্রেস পরে? আমি না কাউকে কোনো উত্তর দিতে বাধ্য নই। এনিওয়ে বাই। এই বলে আমি চলে যেতে নিলেই উনি আমার সামনে এসে চোখ লাল করে বলে, আমি তোমার হাজবেন্ড, তাই তুমি আমাকে বলতে বাধ্য। আর যদি আমি অনুমতি দেই তাহলেই তুমি বের হতে পারবে। হাজবেন্ড? কোনো হাজবেন্ডকে দেখেছেন নিজের বউ রেখে, নিজের বউকে ঘরে রেখে অন্য একটা মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে যেতে, পার্টি করতে যেতে? আর বাকি রইল আপনার অনুমতি দেওয়ার কথা। আই ডোন্ট কেয়ার, আপনার অনুমতির কোনো প্রয়োজন নেই আমার। আমি নিজের ডিসিশন এখন নিজেই নিতে পারি। এই বলে আমি ওনার সামনে থেকে চলে আসলাম। তারপর ওদেরকে দেখিয়ে দেখিয়েই আকিবকে কল করলাম। হ্যালো আকিব, হ্যাঁ আমি বের হয়ে পড়েছি, হ্যাঁ কালার গ্রাউন্ডেই যাব, তুমি ঠিক সময়ে পৌঁছে যেও। আমি ফোনটা কেটে ওনার দিকে একবার তাকিয়ে বের হয়ে গেলাম। ওনার মুখের অবস্থা একদম লাল টমেটোর মতো ছিল। এখন থেকে আপনিও বুঝতে পারবেন এই আয়াত কি জিনিস। কালার গ্রাউন্ডে বসে আছে আমি আর আকিব। তাকে আমার আর মিস্টার আশফি মেহরাজের বিয়ের আগের ও পরের সম্পূর্ণ ঘটনা এক এক করে বললাম। সবটুকু শোনার পর আকিব বলল, হোয়াট, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে একটাবারও কিছু বলিস নাই? কি বলবো, আর বললেই কি কিছু তুই করতে পারতি? কিছু করতে না পারলেও ওই লোকটাকে তো সরাতে পারতাম। আহ, তুই সব সময় মাথা গরম করে ফেলিস। তোকে যা বলছি তুই শুধু তাই কর। বুঝতে পারছি, আশফির সামনে এমনভাবে থাকতে হবে যেন মনে হয় আমরা স্পেশালের থেকেও স্পেশাল কেউ। ইয়াপ, আর ওদের সামনে তুইও তুমি বলবি, ঠিক আছে বেবি? আমি শয়তানি করে কথাটা বললাম আর সাথে সাথে হেসে দিলাম। আকিদও আমার সাথে হাসছিল। তখনই আশফি আর দিদাম পার্টিতে আসলো। আমি খুব ভালো করে জানতাম ওরা দিদাম প্লাস আশফি না আসলেও উনি মানে আশফি ঠিকই আসবে। আমি ইশারা করে আকিদকে ইশারা করলাম। আকিদ বুঝতে পেরে তার মতো করে কাজ শুরু করে দিল। আমার সামনে আসা চুলগুলো আস্তে আস্তে করে পেছনে সরিয়ে দিল। অন্যদিকে দিদাম তো আশফির হাতের ভেতর হাত দিয়ে দাঁড়িয়েই আছে। মিউজিক শুরু হতেই দিদাম আশফিকে টেনে নিয়ে ডান্স শুরু করে দিল। আমিও আকিদকে নিয়ে ডান্স ফ্লোরে চলে গেলাম। খুব ভালোভাবেই ডান্স করছি আকিদের সাথে। আশফি আর দিদামও ভালোই ডান্স করছে, কিন্তু আশফির চোখ আমার দিকে। আমি যখনই তাকাচ্ছি তখনই দেখতে পাচ্ছি উনি আমার দিকে তাকিয়ে আছে। হয়তো রাগে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। আমিও আকিদকে ইচ্ছে করে জড়িয়ে ধরেছি, হাতে হাত আঁকড়ে রেখেছি। আমি এক পর্যায়ে আকিদকে ইচ্ছে করে চিমটি কাটলাম। আকিদও বুঝতে পেরে আস্তে আস্তে করে আমাকে লাইটের অন্ধকারে নিয়ে গেল। আশফি আমাদের দিকে তাকিয়েছিল। দিদাম বারবার তার দিকে ফেরাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আর সহ্য করতে পারলো না আশফি। আমরা দুজন অন্ধকারে এসে একটু হাসছিলাম। তখনই আশফির ছায়া দেখতে পেয়ে আবারও ক্লোজ হয়ে দাঁড়ালাম। আশফি এসে আমার হাত ধরে টান দিল। আমি উল্টো টান দেওয়ার এতটা এগিয়ে নিতে পারিনি। তারপর জোর করে টান দিয়ে একদম কোলে তুলে নিল। তারপর আকিদের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। আমি পেছন থেকে আকিদকে বৃদ্ধাঙ্গুল ইশারা করে যেন সে বুঝতে পারে আজকের মতো অভিনয় এখানেই শেষ। বাসায় এসে আমাকে দাঁড় করিয়ে আবারও রেগে বলতে লাগলো, ওই ছেলেটার সাথে কি সম্পর্ক তোমার? আপনাকে কেন বলতে যাব? দেখো, এমনিতেই মাথা গরম আছে, এখন এসব তেরা তেরা কথা শোনাবে না। সোজা সোজা বলো, ছেলেটার সাথে তোমার কিসের সম্পর্ক? খুবই স্পেশাল একজন। স্পেশাল বললে ভুল হবে, স্পেশালের থেকেও স্পেশাল। তা যাই হোক,
এখন থেকে ওই ছেলের সাথে এত মেলামেশা করতে পারবে না। আপনি বললেই আমি মেনে নেব? এটা কি করে ভাবলেন? আপনি যেটা বলবেন ঠিক সেটার উল্টোটা আমি করব। আপনি যেমন দিদামের সাথে চিপকে থাকেন, আমিও ঠিক তেমন করে আকিদের সাথে চিপকে থাকবো। হো, তাহলে তুমি আমাকে জেলাস ফিল করানোর জন্য এসব করছো? মোটেও না। আপনাকে জেলাস ফিল করিয়ে আমার কি লাভ? আমি তো আর আপনাকে ভালোবাসি না। কিন্তু আমি তো বাসি। আর আজকের পর থেকে ওর সাথে চিপকে থাকলে তার ফল খুবই খারাপ হবে। উনি এই বলে চলে যেতে নিলে আমি পেছন দিক থেকে ডেকে বলি, মিস্টার আশফি মেহরাজ, আমি এখন আর আপনাকে ভয় পাই না। আর আপনি আমাকে যা খুশি করতে পারেন। আই ডোন্ট কেয়ার। আই নো দ্যাট ডিয়ার ইয়েলো অ্যাঞ্জেল। এই জন্য এখন আমি তোমাকে চিপকে থাকতে দেখলে তোমার না বরং আকিদের ক্ষতি করব। আর আমার ক্ষতিটা কত বড় ক্ষতি হতে পারে তা খুব ভালো করে বুঝতে পারছো। বেশি কিছু বললাম না, শুধু এটাই মাথায় রেখো। উনি আমার কাছে এসে চুলগুলো কানে গুজে দিয়ে কথাগুলো বলে চলে গেল। আমি এখন সত্যি কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ আমি চাই না আমার জন্য আকিদের কোনো ক্ষতি হোক। পরের দিন বিকালবেলা আমি আকিদের সাথে ফোনে কথা বলছিলাম। আকিদ তার বাইরে কাটানোর দিনগুলো শেয়ার করছিল। আমার বড্ড হাসি আসছিল তার কথা শুনে, তাই হাসতেছিলাম। তখনই আশফি রুমে আসলো। আমাকে এভাবে হাসতে দেখে একটু অবাক হলো, কারণ আমি ওনার সামনে কখনো এভাবে হাসিনি। আমি ওনাকে দেখে বারান্দায় চলে আসলাম। তো ভালোই ছিল বাহিরের দিনগুলো। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি উনি আমার একদম পিছে দাঁড়িয়ে আছে। আমাকে খুব শান্তভাবে জিজ্ঞেস করলো, কার সাথে এত হেসে হেসে কথা বলছো? আপনাকে কেন বলতে যাব? আমি এই বলে সাইড কেটে চলে যেতে নিলে উনি আমার হাত ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমি তো ভুলে গেছিলাম, তোমার তো এখন স্পেশালের থেকেও স্পেশাল কেউ আছে, তার সাথে কথা বলছো তাই না? হ্যাঁ বলছি তো। উনি আমাকে খুব শান্তভাবে কথাগুলো বলছিল আর পেছন থেকে পিঠে স্লাইড করছিল। আমার রাগে উঠে যাওয়ায় বলেই দিলাম, সাথে সাথে আমার হাত থেকে ফোনটা নিয়ে নিচে আছাড় মারে আর সাথে সাথে ফোনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারপর আমাকে ছেড়ে দিয়ে আমি ফোনটা হাতে নিয়ে বলি, এটা কি করলেন আপনি? আমার ফোনটা ভেঙে দিলেন। জানেন এই ফোনে আমার কত ইচ্ছে লুকিয়েছিল? আমার নিজের টাকা দিয়ে কেনা প্রথম ফোন ছিল এটা, আর আপনি নিমেষেই গুঁড়ো গুঁড়ো করে দিলেন। আমি কথাগুলো বলেই কান্না করে দিলাম, কারণ আমাদের মতো ফ্যামিলির প্রতি মাসে মাসে ফোন কেনার টাকা থাকে না। এই টাকাটা আমি টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কিনেছিলাম। উনি হয়তো আমার কষ্টটা বুঝতে পারছেন না, আর বুঝবেই বা কি করে? উনি তো আর আমার মতো করে বড় হয়নি। উনি চলে গেলেন আর যাওয়ার আগে বলে গেলেন, রেডি হয়ে যাও, আজকে তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু ওনার কোনো কথাই আমার কানে গেল না। আমি ফোনটা হাতে নিয়ে কান্না করছি। প্রায় 1 ঘন্টা পর উনি রুমে আসলেন। আমি রেডি না হয়ে বিছানায় ভাঙা ফোনটা নিয়ে বসে আছি। কি ব্যাপার, এখনো রেডি হওনি? একটু পর তো বের হবো। আমি আপনার সাথে কোথাও যাব না, আর আজকে আমাকে এত আদিক্ষেতা দেখাতে হবে না। আপনি আপনার দিদামকে নিয়ে যেতে পারেন। খুব কষ্ট লাগছে না? নিজের জিনিসটা চোখের সামনে ভেঙে ফেললাম বলে। ঠিক তেমনই কষ্ট আমারও হয় যখন তুমি আমার ভালোবাসাটাকে অপমান করো, গলা টিপে মেরে ফেলো। বাই দ্য ওয়ে, এই শাড়িটা পরে রেডি হয়ে পড়ো। উনি আমার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল। আমি ওনার হাত থেকে সেটা নিয়ে দূরে ফেলে দিলাম আর চিৎকার করে বলতে লাগলাম, আপনার কোনো কথা কান দিয়ে যায় না? আমি বলছি তো আমি কোথাও যাব না। তাহলে কেন এত ঢং করছেন? সরে যান আমার চোখের সামনে থেকে। আমাকে একটু একা থাকতে দিন। তুমি যাবা, সাথে তোমার সারা শরীর যাবে। এই বলে উনি একটানে আমার শাড়ি খুলে ফেলেন। তারপর আমাকে উপর দিক থেকে ঘুরিয়ে ব্লাউজটা খুলে ফেলে দিলেন। তারপর ব্যাগ থেকে নতুন হলুদ শাড়িটা পেঁচিয়ে দিয়ে কানের কাছে এসে বলল, প্লিজ একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। উনি এভাবে বলায় আমি আর না করতে পারলাম না। উনি চলে গেলে আমি শাড়িটা পরে নিলাম। ব্যাগটা হাতে নিয়ে দেখি তার সাথে কতগুলো চুড়ি আর একজোড়া ঝুমকোও আছে। আমি ওগুলো পরে নিচে এসে দেখি উনি সোফায় বসে ফোন টিপছে। আমাকে নিচে নামতে দেখে উনি দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছেন। আমি ওনার সামনে দাঁড়ালে উনি বলেন, হলুদ পরি, আজকে তোমাকে দেখে আবারও নতুন করে প্রেমে পড়তে মন চাচ্ছে। আজকে আবারও ঠিক তেমনি অনুভব হচ্ছে যেমন হয়েছিল প্রথম দেখার পর। তারপর উনি আমার সামনে হাঁটু গেড়ে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আই লাভ ইউ হলুদ পরি। জানি তোমার উত্তর হয়তো এখনো পাল্টায়নি, আমাকে হয়তো এখনো একইভাবে ঘৃণাই করে আছো, কিন্তু তোমার কাছে আমার একটা চাওয়াই, এভাবে ঘৃণা করে থাকলেও চলবে, শুধু আমাকে ছেড়ে যাবে না, কখনো জোরও করবো না ভালোবাসতে। বলো আমাকে। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি শুধু একটা কথাই বললাম, এসব নাটক আমার ভালো লাগছে না। যদি কোথাও যাবার হয় তাহলে চলুন, নয়তো আমি রুমে চলে যাচ্ছি। আমার কথা শোনার পর ওনার মুখটা একদম শুকনো হয়ে গিয়েছিল। তারপর হাতটা গুটিয়ে নিয়ে উঠে দাঁড়ায়, মুখে একটা জোর করে হাসি ফুটিয়ে
সামনে যাবার ইশারা করে। আমি সামনে যেতে নেব, তখনই রিদাম এসে আশফির হাত ধরে ফেলে আর বলে, আমি রেডি, চলো যাওয়া যাক। দিদামের কথা শুনে আমি আশফির দিকে তাকালে আশফিও কিছুটা হতভম্ব হয়ে যায়। তারপর দিদামের হাতটা ছাড়িয়ে দিয়ে বলে, দিদাম, আসলে আজকে আমি আর আয়াত একসাথে যাব। তুমি বরং অন্য গাড়িটা নিয়ে চলে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। কিন্তু কেন? আমি তোমাদের সাথে গেলে প্রবলেম কি? দিদাম, তোমার বোঝা উচিত আমরা হাজব্যান্ড ওয়াইফ, এর মাঝে থার্ড পারসন কারো থাকা উচিত না। সো প্লিজ। দিদাম আর কিছু না বলে আমার দিকে একবার তাকিয়ে শুকনো হাসি দিয়ে চলে গেল। আমার খুব ভালো লাগলো দিদামের এই ফেসটা দেখে। আশফি, আজকের কথাগুলো আমার ভালো লাগলো। আজকে প্রথম উনি দিদামের সাথে আমাকে নিয়ে এভাবে কথা বললেন। উনি আমার দিকে হাত বাড়ালে আমি একটু ভাব নিয়ে আগে বেরিয়ে গেলাম, আর উনি আমার ভাবের বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসি দিয়ে শীষ বাজাতে বাজাতে আমার পেছন পেছন চলে আসলো। উনি ড্রাইভিং সিটে বসলে আমি পেছনের সিটে বসতে নিলে আশফি একটু রাগ দেখিয়ে বলে, আমাকে কি কারো ড্রাইভার মনে হচ্ছে? পিছনের সিটে না বসে সামনের সিটে এসে বসতে পারেন। আমি তাও ওনার কথা না শুনে পেছনের সিটে বসতে নিলে উনি গাড়ি একটু সামনে নিয়ে দাঁড় করায়। তারপর বের হয়ে আমাকে কোলে তুলে সামনের সিটে বসিয়ে বলে, লজ্জা না করে সরাসরি বললেই পারো তোমার আমার কোলে উঠতে ভালো লাগে আর উঠতে চাও। ওনার কথা শুনে রেগে তাকালে উনি একটা চোখ টিপ দিয়ে দরজার লক করে দেয়। তারপর উনিও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়িটা চালানোর কিছুক্ষণ পর পর উনি আমার দিকে তাকায়। আমি একটু রেগে তাকালে উনি হেসে দেয়। আজকে প্রথম ওনার হাসির দিকে আমার চোখ আটকে গেল। কি অদ্ভুত সুন্দর ওনার হাসি। আমি ওনার দিকে এইভাবে বেহায়ার মতো তাকিয়ে আছি বলে উনি আমাকে বলেন, এইভাবে তাকিয়ে থাকলে প্রেমে পড়ে যাব তো, তখন আর আমাকে ঘৃণা করতে পারবে না। এই বলে উনি একটা চোখ টিপ দিয়ে শয়তানি হাসি দিল। আমি কিছুটা লজ্জায় পড়ে যাই, তাই অন্যদিকে তাকিয়ে মুচকি হাসতে থাকি। অবশেষে গাড়িটা তার নির্দিষ্ট জায়গায় এসে ব্রেক করলো। উনি নেমে আমার দরজাটা খুলে দিল। আমি গাড়ি থেকে নেমে অবাক হলাম, কারণ চারপাশ ঘন অন্ধকার, কোনো মানুষের কোনো সারা শব্দ নেই। আমি ওনার দিকে তাকালে উনি হয়তো আমার অবস্থাটা বুঝতে পারে। ভয় নেই, কিছু হবে না, আমি আছি তো, সামনে চলো। আমি ওনার কথা শুনে একটু ভরসা পেলাম, কারণ এতদিনে এতটুকু বিশ্বাস ওনার প্রতি হয়ে গেছে। আর যাই হোক, উনি আমার কোনো ক্ষতি হতে দিবেন না। আমি সামনে এগিয়ে গেলাম। মনে হয় আশেপাশে কোনো নদী আছে। ঠান্ডা বাতাসে আমার শরীরে বারবার কেঁপে উঠছে। উনি হয়তো এটা লক্ষ্য করেছেন আমার শরীরে। উনি ওনার ব্লেজার জড়িয়ে দিয়ে বললেন, নিজেকে কষ্ট দেওয়া একটা অন্যতম বোকামি, আশা করি তুমিও সেটা করবে না। ওনার কথা মানে আমি বুঝতে পারলাম, তাই আর ব্লেজারটা ফিরিয়ে দিলাম না। আমি একটু রাগ দেখিয়ে বললাম, কি সারপ্রাইজ দিবেন যার জন্য আমাকে এই ঠান্ডায় মারতে এনেছেন? আহ হলুদ পরি, এসব কি বলছো? আচ্ছা আর একটু সামনে চলো, তাহলে বুঝতে পারবে। আমি মুখ ভেঙচি দিয়ে সামনে হাঁটা শুরু করলেন। আমার মুখ ভেঙচি দেখে উনি বুকের বাঁ পাশে হাত দিলেন। কিছু দূর যাওয়ার পর চোখে পড়লো একটা লাইটিং করা টেবিলের উপর নদীর তীর ঘেঁষে একটা টেবিল আর দুটো চেয়ার রাখা, সাথে নানা রকমের লাইটিং করা। আমি দেখে থমকে গেলে উনি বলেন, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? চলো। এসবের মানে কি? কিছুই না, চলো, গেলেই সব বুঝতে পারবে, চলো। উনি আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন টেবিলের কাছে। তারপর একটা চেয়ার টেনে আমাকে বসিয়ে দিলেন। উনি আমার সামনে হাঁটু গেড়ে আমার হাত দুটো নিজের হাতে নিয়ে বললেন, কিভাবে বলবো বুঝতে পারছি না। সত্যি আমি যা করেছি তা ভুলই ছিল। আই অ্যাম সরি। নিজের শখের জিনিসটা নষ্ট হয়ে গেলে সত্যি অনেক কষ্ট হয়। আমি বুঝতে পারিনি তখন। রাগের মাথায় কখন কি করে ফেলি আমি নিজেও বুঝতে পারি না, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি। তোমার এই চেহারা আমাকে বারবার মৃত্যুর কষ্ট দেয়। তোমাকে এভাবে আমি দেখতে চাই না। প্লিজ এভাবে থেকো না, আমাকে মাফ করে দাও। যদি মাফ না করতে পারো তাহলে তুমি যা বলবে তাই হবে। শুধুমাত্র আমাকে ছেড়ে যাবার কথাটা বলো না। আই লাভ ইউ আয়াত, আই লাভ ইউ সো মাচ। বলো আয়াত, আমাকে মাফ করে দিছো, বলো বলো। আমি ওনার দিকে তাকিয়ে আছি। ওনার চোখে পানি টলমল করছে, আর কিছুক্ষণ হলেই চোখ থেকে পানিটা গড়িয়ে পড়তো। আমার একটা মায়া কাজ করলো। আমি ওনার থেকে চোখটা অন্যদিকে সরিয়ে বললাম, ইটস ওকে, আপনি বুঝতে পেরেছেন, এটাই অনেক। আশা করি নেক্সট টাইমে এমন কিছু করবেন না। তুমি এখনো আমাকে মাফ করতে পারোনি? আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে মাফ করে দিয়েছো। কেন? এইভাবে বললাম হলো না? না, হয়নি। তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলবে। আমি আর কিচ্ছু না বলে ওনার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলে দিলাম। উনি একগাল হেসে উঠে দাঁড়ালেন।
তারপর 1 মিনিটের কথা বলে কোথায় চলে গেলেন। আমার একটু একটু ভয় লাগছে। কয়েক মিনিট হয়ে গেল, এখনো উনি এলেন না। আমার ভয় হতে লাগলো। চারপাশ থেকে শিয়ালের ডাক আসতে লাগলো। আমার এখন আরো বেশি ভয় করতে লাগলো। চারপাশে তাকিয়ে দেখি উনি এখনো আসছেন না। আমি চেয়ারে গুটিসুটি হয়ে মাথা নিচু করে বসে আছি। ভয়ে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। হঠাৎ করে কেউ আমার নাম ধরে ডাকলে তাকিয়ে দেখি উনি আসছেন। আমি দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। উনি কিছু বুঝতে পারছেন না। আশফি কিছু বুঝতে না পেরে সেও জড়িয়ে ধরলো। হারে পাগলি মেয়ে, কি হয়েছে বলো আমাকে। ও বুঝতে পারছি, ভয় পেয়েছো তাই তো? আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ জবাব দিলাম। ভয় পাবার কি আছে, আমি আছি তো, তাই না? তখন তো ছিলেন না, আপনি জানেন না আমি একা খুব ভয় পাই, তার উপর এসব শিয়ালের ডাক। কি তুমি আমার হলুদ পরি শিয়ালের ডাক শুনে ভয় পায়? আশফি জোরে হেসে দেয়। আমি আশফির বুকে কতগুলো জোরে কিল দিয়ে আবার কান্না করে দেই। উফ, সরি। আচ্ছা আর হবে না। এই যে তোমার হাত ধরেছি, আর কখনোই ছাড়বো না। একা রেখে যাওয়া তো দূর। আশফি আমার হাত ধরে কথাগুলো বলে, কিন্তু আমি এখনো কান্না করে যাচ্ছি। তাই সে আমার খালি পেটে নিজের হাত লাগিয়ে দেয়। সাথে সাথে আমি দূরে সরে গিয়ে রেগে গিয়ে বললাম, হচ্ছেটা কি? রিল্যাক্স। আমি তো শুধুমাত্র স্বাভাবিক করার জন্য এমন করেছি, ট্রাস্ট মি। ইটস ওকে। আমি অন্যদিকে ফিরে তাকাই। আশফি পেছন থেকে গিয়ে আমার সামনে একটা বক্স ধরে। আমি পেছনে ফিরে আশফির দিকে তাকিয়ে বলি, কি এটা? আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। আমার কোনো গিফট চাই না, অন্তত আপনার থেকে। প্লিজ একটা বার নাও আর খুলে দেখো, প্লিজ। আশফি বাচ্চাদের মতো ন্যাকামি করে কথাগুলো বলল। আমার হাসি আসলো, খুব কষ্ট করে সেটা কন্ট্রোল করে বক্সটা নিই। তারপর বক্সটা খুলতে শুরু করি। খুলে দেখি একটা ডায়মন্ডের গলার হার। আমি খুব বেশি অবাক হয়ে যাই। আশফির দিকে এক ধ্যানে তাকিয়ে থাকি। আশফি বলতে শুরু করে, যদি কিছু মনে না করো তাহলে একটা আবদার করতে পারি। আবদার না, তোমার কাছে একটা অনুরোধ। কি অনুরোধ? আমি এই হারটা তোমাকে নিজ হাতে পরিয়ে দিতে চাই, যদি তুমি রাজি থাকো আর কি। এই হারটা কি আমার জন্য? এখানে কি আর কাউকে দেখতে পারছো না তো? তাহলে এটা তোমার জন্যই। কিন্তু এত দামি হার। আমার কাছে তোমার থেকে দামি আর কিছু নেই। এসব ডায়মন্ড তো তোমার ছায়ার সমতুল্য না। আশফি আমার দু বাহু ধরে কথাগুলো বলল। আমি আর আশফি একজন আরেকজনের দিকে তাকিয়ে আছি। অবশেষে আমি চোখ সরিয়ে নিয়ে বলি, আমি রাজি। তুমি রাজি মানে? তার মানে আমি পরিয়ে দিব? আশফির মুখে বিশ্ব জয় করা হাসি। মনে হয় সে আজকে এক অমূল্য সুযোগ পেয়েছে। আমি গলার হারটা আশফির হাতে দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়াই। তারপর পিঠ থেকে চুলগুলো সরিয়ে নেই। আশফি আমার পেছনে গিয়ে গলার হারটা পরিয়ে দেয়। হঠাৎ আমার চোখ আটকে যায় আয়াতের পিঠে থাকা কালো তিলটার দিকে। সাদা জমিনে কালো একটা তিল যেন চোখ আটকে রেখেছে। আমি আর লোভ সামলাতে না পেরে তিলটায় হাত বুলিয়ে দেই। আয়াত কিছুটা কেঁপে ওঠে। সে একটু দূরে সরে যায়। আমি এটা কি করতে যাচ্ছিলাম ভেবেই কিছুটা লজ্জা পেয়ে যাই। তারপর মাথার চুলকাতে বলি, "আহ, আয়াত, আমাদেরকে এখন যেতে হবে।" হুম। আমি আর আয়াত হাঁটা শুরু করলাম। এদিকে একটা লোক আমাদেরকে ফলো করে এই পর্যন্ত এসেছিল। এখানে এসে সব কিছু দেখে কাকে যেন ফোনে সব বলতে লাগলো, এবং আমরা চলে যাবার সাথে সাথে টেবিল, চেয়ার, পর্দা সবগুলোতে আগুন জ্বালিয়ে দেয়। গাড়িটা এসে শহরের সবচেয়ে বড় হোটেলের সামনে এসে দাঁড়ালো। আয়াত কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালে আমি নেমে ওর দিকে হাত বাড়িয়ে দেই আর বলি, আশেপাশে অনেক লোক আছে আর সবাই আমাদেরকে চিনে, তো কোনো ঝামেলা না করে হাতটা ধরো আর বাহিরে আসো। আয়াত আমার কথাটা বুঝতে পেরে হাতটা ধরে বাহিরে আসলো। সাথে সাথে কতগুলো ক্যামেরা বন্দি হয়ে গেলাম আমরা। একের পর এক ফ্ল্যাশ পড়ছে আমাদের চোখে। যদিও আয়াত অনেকটা বিগড়ে গেল, আমি তার কোমর ধরে সামনে এগিয়ে যেতে লাগলাম। হোটেলের ভিতরে ঢুকে আয়াত আরেকবার অবাক হয়ে গেল, কারণ ওইখানে তার শ্বশুরবাড়ির সবাই আছে আর ফারিন একটা ছেলের সাথে খুব হেসে হেসে কথা বলছে। আয়াতকে দেখা মাত্রই ফারিন এসে তাকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ সো মাচ ভাবি। কিন্তু কেন? কেন মানে কি? আমার আর কায়রাফের বিয়েটা পাকা করে দেওয়ার জন্য। মানে তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে? এমন ভাব করছো যেন কিচ্ছু জানো না। আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলছি। আমার ফ্রেন্ডরা আসছে, ওদের সাথে দেখা করে আসি। ফারিন চলে গেল। তার বলা কথাগুলো যেন আমার মাথার উপর দিয়ে গেল।
আমার দুটো চোখ শুধু আশফিকে খুঁজে যাচ্ছে। আশেপাশে সব দিকেই দেখলাম, কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। পেছনে ফিরতে যাবে তখনই খায় এক ধাক্কা। উপরে তাকিয়ে দেখি আশফি মুচকি মুচকি হাসছে। কি, আমাকে খুঁজছিলে? তাই তো। হাই হাই, প্রেমে পড়লে সবাই এমনই হয়, একদম চোখে হারায়। আপনার কি সবসময় এগুলো মাথায় ঘোরে? তুমি না করতে পারবে যে তুমি আমাকে খুঁজছিলে না? হ্যাঁ, এটা সত্যি, আমি আপনাকে খুঁজছিলাম, কিন্তু এসব প্রেম প্রীতি কিছু না। শুধু এটা জানতে যে এটা কি করে সম্ভব হলো। আই মিন ফারিন আর কায়রাব। এই যে আমার ভালোবাসার শক্তি, আরেকটা শক্তি ভালোবাসাকে এক করে দিল। তোমাকে ওই দিন বলেছিলাম না, আমি আগামী 1 সপ্তাহের মাঝে ব্যাকগ্রাউন্ড চেক করে তোমাকে জানাবো। তাহলে আগে জানাননি কেন? এই যে সারপ্রাইজ। আপনাকে তো আর কিছু বলার আগেই আকিদ আমাকে ডাক দিল। আমি যতটা না অবাক হলাম তার চেয়ে বেশি রেগে গেল আশফি। আমি আকিদের কাছে যেতে নিলে আশফি আমার হাত ধরে টেনে নিয়ে লিফটের ভেতরে চলে যায়। আজব, হচ্ছেটা কি? আমাকে এভাবে টেনে নিয়ে আসলেন কেন? আমি কি বলবো বলবে তো তুমি? ওই আকিদ এখানে কি করছে? আমি কি করে বলবো ও ওখানে কি করছে? একদম মিথ্যে বলবে না আমার সাথে। তুমি যদি না জানোই তাহলে ও জানবে কি করে আমরা এখানে? শোনো আয়াত, আমি তোমাকে ওর সাথে দেখতে পারি না, এটা তুমি কেন বুঝতে পারো না? আমিও আপনাকে সহ্য করতে পারি না, আপনি কেন বুঝতে পারেন না? আশফি রেগে চিৎকার করে কথাগুলো বললে আমিও চিৎকার করে কথাটা বলে দেই। তারপর আমাদের মাঝে কিছুক্ষণ নীরবতা বজায় থাকে, কিন্তু আশফি নীরবতা ভেঙে বলে, ওকে ফাইন, তোমার যা ইচ্ছে, যাকে ডাকার তাকেই ডাকো, আমি আর কিছু বলবো না। এখন থেকে আমিও দূরত্ব বজায় রাখবো, আর আমারও যা ইচ্ছা হবে আমিও তাই করব। আশফি কথাগুলো বলে এর আগে কটমট করতেই লিফট থেকে বেরিয়ে গেল। আমি লিফটের মাঝে কতগুলো কিল বসাই, তাতে উল্টো নিজের হাতেই ব্যথা পেয়ে নিচে বসে কান্নায় ভেঙে পড়ি। এই কান্নাটা হাতে ব্যথা পাওয়ার জন্য না, বরং আশফিকে বলা কথাটার জন্য। আমি আজকের এই কথাটা বলতে চাইনি, কারণ আমিও যে আশফির প্রতি একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর আমি লিফট থেকে বের হয়ে ওয়াশরুমে যাই, চোখে মুখে পানি দিয়ে হলরুমে চলে আসি। এসে দেখে আশফি সাইডের টেবিলে বসে বসে ড্রিঙ্ক করছে, আর দিদামও তার পাশের চেয়ারে বসে আছে। আশফিকে ড্রিঙ্ক করতে দেখে আমার রাগ উঠে যায়। আমি আশফির দিকে যেতে নিব, তার আগেই কেউ আমার হাত ধরে টান মারে। সে আর কেউ নয়, আকিদ। আশফি আর কিছু দেখুক না দেখুক, আমাকে যে আকিদ টেনে নিয়েছে সেটা দেখেছেন ঠিকই। আকিদ, এভাবে টানছিস কেন? কি হয়েছে? বাহ, রেগে গেলি কেন? কি হয়েছে? না, কিছু হয়নি। কিছু বলবি? এভাবে টেনে আনলি, ভাবলাম কিছু বলবি। কিছু না বললে কি এভাবে টেনে আনা যেত না? আগে তো এভাবে টেনে আনতাম, তাও আবার সবার সামনে থেকে। আগের আর এখনের মাঝে অনেক বেশি পার্থক্য আছে। কি পার্থক্য? অনেক। আচ্ছা, তুই এখানে কি করছিস বলবি? তোকে দেখতে এসেছি। আমার মুখের সামনে গিয়ে আকিদ কথাটা বলে। এদিকে আমাকে আকিদ কোথায় টেনে নিয়ে গেছে দেখতে এসে আশফি আমাদের এমন অবস্থায় পেয়ে যায়। ওদের এই অবস্থায় দেখে আমার বুকের বাঁ পাশটায় কেউ যেন ছুরি দিয়ে বারবার রক্তাক্ত করছে। চোখের অশ্রু নিয়ে সেখান থেকে চলে যাই। আর কিছুক্ষণ দেখলে হয়তো এই কষ্টটা হতো না। আমি আকিদকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে চোখ বড় বড় করে বলি, আকিদ, আমি একটা জিনিস খুব অপছন্দ করি, আর সেটা হলো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। আর আমি সেটা তোকে বলতে চাইনি। আমি সেখান থেকে কথাটা বলে চলে আসি। আকিদ আমার রেগে যাওয়ার কারণটা ঠিক বুঝতে পারলো না। আশফি এখন আরো বেশি করে ড্রিঙ্ক করছে, আর দিদাম সেই কখন থেকে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমি সামনে এসে দাঁড়ালে আশফি দিদামের কোমর ধরে সেখান থেকে চলে যায়। একের পর এক ইগনোর করতে লাগলো আশফি। আমি এগুলো স্বপ্নেও কল্পনা করিনি। অবশেষে ফারিন আর কায়রাবের একে অপরের রিং পরানো হয়ে গেল। সবাই একে একে কাপল ডান্সে মেতে উঠলো। আশফিকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি তার দিকেই এগিয়ে যাচ্ছি। তার আগেই দিদাম এসে আশফির হাত ধরে টেনে নিয়ে গেল, আর আমাকে আকিদ নিয়ে গেল। ডান্সে আশফি বারবার আমাকে লক্ষ্য করছিল, আর আমিও আশফিকে বারবার দেখছিলাম। দিদাম ডান্সের এক পর্যায়ে আশফির গলার একপাশে কিস করে দেয়। আমার চোখে তা আটকে যায়। আশফিও কিছু বলল না, উল্টো আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে দিদামের সাথে ডান্স করতে লাগলো। আমি রাগে আকিদের ব্লেজারে খামচে ধরি। আকিদ আমার দিকে তাকালে আমি তার আরেকটু কাছে চলে আসি। আকিদ আমাকে উল্টো নিয়ে ঘুরিয়ে ঘাড়ে নাক ঘষতে লাগলো। আমার বিষয়টা খারাপ লাগলো, আশফির প্রতি রাগটা বেশি কাজ করলো। আশফি আকিদের এই কাজটা দেখার সাথে সাথে দিদামকে ঘোরাতে ঘোরাতে ফেলে দেয়। তারপর আকিদের কাছ থেকে আমাকে ঘুরিয়ে এনে আকিদের
নাকে সরাসরি একটা ঘুষি বসিয়ে দেয়। তারপর আর কতগুলো ঘুষি বসিয়ে দেয়। কায়রা বাধা দিতে গেলে আশফি তাকেও ধাক্কা দিয়ে দূরে ছিটকে ফেলে দেয়। আকিদ একদম নিচে পড়ে যায়, আত্মরা হয়ে গেছে সে। আর একটা লাথি দিতে যাবে তার আগেই আমি আশফির গালে একটা থাপ্পড় বসিয়ে দেই। আমি এই থাপ্পড়টা কেন মারলাম তা আমি নিজেও জানি না, কিন্তু এই থাপ্পড়টা যদি না দিতাম তাহলে হয়তো আশফি আজকে থামতো না। থাপ্পড় খেয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে টেবিলে লাথি দিয়ে বের হয়ে যায়। আমি তাকে আটকাতে নিলে হাত ঝাড়া দিয়ে ফেলে দেয়। পুরো হল রুম এখন শান্ত। আকিদ উঠে গিয়ে আমার দিকে হাত বাড়ায়। আমি হাত ধরে উঠে দাঁড়াই। বেশ কিছুক্ষণ পর আকিদকে ব্যান্ডেজ করানো হয়েছে ফার্স্ট এড দিয়ে। এতক্ষণে আকিদের আসল পরিচয়ও পাওয়া গেছে। আকিদ কায়ভারের মামাতো ভাই। সবাই চুপচাপ বসে আছে। হঠাৎ করেই ফারিনের ফোনটা বেজে উঠল। নিজের ভাইয়ের নাম দেখে ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি রে ভাইয়া, কই চলে গেছিস? এখানে সবাই কত টেনশন করছে তুই জানিস? ভাবি তো সেই কখন থেকে কান্না করে যাচ্ছে। আপনার কথা ভুল হচ্ছে। আমি আপনার ভাইয়া না। আপনার ভাইয়া কার অ্যাক্সিডেন্ট করেছে, সিটি হসপিটালের সামনের মোড়টাতে পড়ে আছে। যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসছে ততক্ষণ কেউ কিছু করতে পারবে না। এই কথা শোনার পর আমার মাথা চক্কর দিয়ে পড়ে। যাবার আগেই কায়াফ আমাকে ধরে ফেললো। কি হয়েছে? ফারিন কি বললো ভাইয়া? ভাইয়া, ভাইয়া, ফারিন, তুই এমন করছিস কেন? কি হয়েছে বলবি আমাদের? ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে, সিটি হসপিটালের সামনের মোড়টাতে পড়ে আছে। ফারিন এই কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ল। আমি কয়েক কদম পিছিয়ে যাই। চোখের পানিটা আরো বেশি পড়ছে। আমি একাই দৌড়েই বেরিয়ে গেলাম। পেছন পেছন একে একে সবাই বেরিয়ে আসলো। হোটেল থেকে সিটি হসপিটাল বেশি দূর নয়, তাই আমি সেখানে চলে এলাম। চারপাশে একদম মানুষ ঘিরে আছে। কেউ কেউ গাড়ি দেখছে, আবার কেউ কেউ আশফির অবস্থা, কিন্তু কেউ আর তার কাছে যাচ্ছে না। আমি মানুষকে সরিয়ে সামনে গেলাম। আশফি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। নাক দিয়ে এখনো রক্ত বের হচ্ছে। হাত দুটো কাঁপছে। আমার ভয়ে চোখ বড় বড় হয়ে গেল। আশফি কাছে দৌড়ে গেলাম। নিজের কোলে আশফির মাথা রেখে কান্না করতে করতে বলতে লাগলো, আশফি চোখ খুলুন। আপনি জানেন আমি তখন যা করেছি সব রাগে করেছি। আপনি তো জানেন আমি আপনার সাথে দিদামকে একদম সহ্য করতে পারি না। প্লিজ চোখ খুলুন। ও, আপনি কি আকিদের বিষয় নিয়ে রেগে আছেন? আমি সত্যিই তাকে ডাকিনি। ও কায়ভারের মামাতো ভাই, আর তখন আপনাকে কিভাবে থামাবো ভেবে না পেয়ে থাপ্পড় মারি। প্লিজ আপনি যা বলবেন আমি তাই করব। আকিদের সাথে আমার কোনো প্রকার যোগাযোগ রাখবো না। প্লিজ আপনি চোখ খুলুন প্লিজ। আমি আশফির মাথাটা নিজের বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। হঠাৎ করে আশফি জোরে একটা শ্বাস ফেললেন। আমি বুক থেকে সরিয়ে দেখে আশফির চোখ খুলেছে। আমি জানতাম আপনার কিচ্ছু হবে না, আপনি ঠিক হয়ে যাবেন। আয়াত, তুমি দূরত্ব চেয়েছিলে, আমি তোমাকে তাই দিয়ে গেলাম। অনেক অনেক দূরত্ব। আই লাভ ইউ আয়াত। আশফি কথাগুলো বলে আমার হাত ধরতে চেয়েছিল, কিন্তু পারেনি। তার আগে চোখ বন্ধ হয়ে যায় আর হাতটা নিচে পড়ে যায়। না, আমি না বলে চিৎকার দিয়েই জ্ঞান হারিয়ে ফেলি। আর যখন জ্ঞান ফেরে তখন নিজেকে হসপিটালের বেডে দেখি। মাথাটা ঝিমঝিম করছে। মাথায় হাত দিয়ে উঠে বসলাম। মা, ভাবির জ্ঞান ফিরেছে। কেমন লাগছে মা এখন? মা, উনি কেমন আছেন? আমার কথা শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে দেখে। কেউ কোনো কথা বলছে না, সবাই একদম চুপচাপ হয়ে যায়। মা, আপনি কিছু বলছেন না কেন? ফারিন, তোমার ভাইয়া কেমন আছে? কোথায় উনি? আমি ওনাকে দেখব। ভাবি তুমি এত ব্যস্ত হবে না, তোমার স্যালাইন ঠিক হোক, আমি পরে তোমাকে বলছি। না, আমি এখনই ওনার কাছে যাব। ফারিন প্লিজ আমাকে ওনার কাছে নিয়ে যাও প্লিজ মা। আমি কান্নায় ভেঙে পড়লাম। তারপর মা আমার কাছে গিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখো মা, আমাদের জীবনে এমন অনেক কিছুই হয়ে যায় যা আমরা কখনো আশা করি না, এমনকি ভাবতেও পারি না, কিন্তু আমাদের কিছু করার থাকে না, শুধু সবকিছু মেনে নিতে হয়। ফারিন চোখের পানি মুছে কেবিন থেকে বেরিয়ে যায়। কায়রাবও তার পিছু পিছু বেরিয়ে যায়। আমি কিছু বুঝতে পারলাম না। মিসেস শাহনাজের কথায় তাহলে কি ওনার কিছু হয়েছে? তার মানে কি উনি আর বেঁচে নেই? আমি মনে মনে এগুলো ভেবে জোরে জোরে চিৎকার করে উঠি, না। কি হয়েছে মা? কি হয়েছে তোমার?
মা আমি ওনার কাছে যাব, আমি ওনাকে দেখব। প্লিজ মা, আমাকে একটা বার ওনার কাছে নিয়ে যান। প্লিজ মা, আমি আপনার পায়ে পড়ছি। মা, তোমার এই অবস্থাতে যাওয়া ঠিক হবে না। তোমার স্যালাইন ঠিক হোক, পরে না হয়। মিসেস শাহনাজের কথা শেষ না হতে দিয়েই নিজের হাত থেকে স্যালাইন টান দিয়ে খুলে ফেললাম আর দৌড়ে কেবিন থেকে বের হয়ে যাই। মিসেস শাহনাজও পিছু পিছু দৌড়ে বের হয়ে যায়। আমি পুরো হসপিটালে দৌড়ে দৌড়ে আশফিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি ব্যর্থ হয়ে নিচে বসে পড়ি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হঠাৎ করে কতগুলো নার্স কথা বলতে বলতে আমার সামনে দিয়ে যেতে লাগে। আজকে কার অ্যাক্সিডেন্টের রুগীটাকে আর বাঁচানো গেল না, ডক্টর অনেক চেষ্টা করেছিল। সবই ভাগ্য। শুনেছি নতুন বিয়ে করেছিল, না জানি বউটা কী অবস্থা। এমন আরও কথা বলতে বলতে তারা নিজেদের মতো করে যাচ্ছিল। আমি চোখ মুছে সামনে তাকিয়ে দেখি একটা ট্রলিতে করে লাশ নিয়ে যাচ্ছে। আমি লাশটা দেখে ভয় পেয়ে যাই, আস্তে আস্তে উঠে দাঁড়াই। লাশটার সামনে দিয়ে নিয়ে যাবার সময় আমি ওদেরকে আটকিয়ে দিই। তারপর কাঁপা কাঁপা হাতে লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে একটা চিৎকার দেই। আমার চিৎকার শুনে আশেপাশের সবাই একদম হতভম্ব হয়ে যায়। আশেপাশের সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মিসেস শাহনাজ এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওনাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। মিসেস শাহনাজও আমাকে জড়িয়ে ধরে। এত ভয় পেলে কেন? কি হয়েছে বলো আমাকে। মা মা এই এই লাশ। আমি ভয়ে তোতলাতে শুরু করে দেই। আঙুল দিয়ে লাশটাকে ইশারা করায় মিসেস শাহনাজ লাশটার দিকে তাকায়। সাথে সাথে উনিও চোখ বুজে নেয়, কারণ লাশটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। মুখ একদম থুবড়ে গেছে, চোখ দুটো একদম বাহিরে চলে এসেছে। আয়াত, চলো আমার সাথে। নার্স, এক গ্লাস পানি দিন তো। নার্স এক গ্লাস পানি নিয়ে আসলো। আয়াতের সামনে ধরলে আয়াত গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারলো। তারপর উঠে দাঁড়িয়ে বলল, মা আমি এখন এসব কিছু চাই না, প্লিজ আপনি আমাকে একটাবার ওনার কাছে নিয়ে যান, প্লিজ মা, প্লিজ। আচ্ছা মা, চলো আমার সাথে। মিসেস শাহানাজ আর কোনো উপায় না পেয়ে আমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে ফারিন, চোখে পানি টলমল করছে। তার পাশেই কায়রাব দাঁড়িয়ে আছে। টানা 3 ঘন্টা ধরে আশফির অপারেশন করানো হচ্ছে। রক্ত বেশি বের হয়ে যাওয়ার অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছে। ফারিন কিছুক্ষণ আগে এক ব্যাগ রক্ত দিয়ে গেছে। কেমন আছেন উনি? নার্স কি বলল? ভাবি তুমি এখানে? মা, তুমি ভাবিকে এখানে কেন নিয়ে এলে? কি করব? ও কোনো কিছুই মানছিল না, একাই ক্যাবিন থেকে বেরিয়ে গিয়েছিল। ফারিন তুমি কিছু কেন বলছো না? নার্স কি বলেছে? আমার কথার সাথে সাথে অপারেশন থিয়েটার থেকে একটা নার্স বেরিয়ে আসলো। আশফি মেরাজের বাড়ির লোক কারা আছেন? আমি আমি ওনার ওয়াইফ। 10 মিনিটের ভিতরে আরেক ব্যাগ রক্ত বের করুন। ওনার খুব বেশি রক্তক্ষরণ হচ্ছে। আমাদের কাউন্টারেও ও নেগেটিভ রক্ত নেই। জানি, কিন্তু আমি তো এখন আর দিতে পারবো না। তাড়াতাড়ি বের করুন, নয়তো আমাদের আর কিছু করার থাকবে না। নার্স এই বলে চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে কেউ একজন বলল, আমার গ্রুপ আর আশফির গ্রুপ সেম, আমি দিব ওকে রক্ত। তাকে দেখে দিদাম। আমি আর ফারিন অবাক হয়ে একে অপরের দিকে তাকাই। তাহলে আপনি আমার সাথে চলুন। নার্স দিদামকে নিয়ে চলে গেল। দিদামের চোখে পানি ছিল, আমি তো ঠিকই বুঝতে পারি, আর থাকবে নাই বা কেন। দিদাম যে আশফিকে সত্যি সত্যি ভালোবাসে। ফারিন এসে আমার পাশে দাঁড়িয়ে আয়াতের কাঁধে হাত রেখে একটু নিম্ন স্বরে বলে, ভাবি, এটা কি আমি সত্যি দেখছি? যে নিজের লিপস্টিকটাও কাউকে দেয় না, সে আজকে নিজের শরীরে রক্ত দিয়ে দিচ্ছে। ভালোবাসা জিনিসটাই এমন, সব কিছু ত্যাগ করতে শিখিয়ে দেয়। ভাবি, তুমি কি বলছো এসব? আমি ঠিকই বলছি, দিদাম সত্যি ওনাকে আশফিকে ভালোবাসে। আর তুমি? আমি নিজেও জানি না। তাহলে আমি তোমাকে কিছু কথা বলি। তুমি যদি ভাইয়াকে ভালোই না বাসতে, তাহলে ভাইয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনে একা একা কেন হোটেল থেকে দৌড়ে বেরিয়ে গেলে? কেন ভাইয়াকে নিজের কোলে নিয়ে কান্না করছিলে? কেন এখন ভাইয়াকে একটা বার দেখার জন্য এত অধৈর্য হচ্ছ? এগুলোর কোনো প্রশ্নের উত্তর আছে তোমার কাছে? আচ্ছা, এগুলো বাদে দিলাম, কেন তুমি দিদামকে ভাইয়ার সাথে সহ্য করতে পারো না? কেন এতটা জেলাস ফিল করো? ফারিন প্লিজ, এখন এসব নিয়ে কথা বলার সময় না। সময়ের কাজ সময় করলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। তাই ছোট হয়েও বলছি, ভাইয়াকে ভালোবাসতে শুরু করেছো তুমি, কিন্তু তা তুমি নিজেও জানো না।
প্লিজ তুমি ভাইয়াকে একটাবার আপন ভেবে কাছে টেনে নাও, দেখবে কখনো দূরে সরতে মন চাইবে না। ফারিন কথাগুলো বলে কায়রাবের কাছে চলে গেল। দিদামের